জি স্যার, আমরা তাহলে শুরু করতে পারি। জি ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ফ্রেজ এন্ড ক্লজ একটি গুরুত্বপূর্ণ টপিকসে সবাইকে স্বাগতম। আশা করি এটা যে কোনো বিসিএস এবং প্রস্তুতি যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 1 মার্ক শিওর কমন আসবে। তো প্রথমত আমরা দেখব যে ফ্রেজ এবং ক্লজ আমরা কিভাবে চিনবো। প্রথমত এটা আমাদের দরকার। যেমন যদি আমরা ক্লজ বলি, জাস্ট সামান্য একটু পার্থক্য, যেমন এখানে ফাইনাইট ভার্বটা থাকবে আর ফ্রেজে নন ফাইনাইট ভার্বটা মোটামুটি থাকবে। এখন আমরা মাঝে মাঝে কোশ্চেন হয় যে ফাইনাইট ভার্বটা কি। শুধুমাত্র সিম্পলি আমরা মনে রাখবো যে ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয়, মানে এস বা ইএস যুক্ত হয়। এই যে এই দুইটা কথা মনে রাখলে আমরা এখান থেকে ফাইনাইট ভার্বটা চিনতে পারবো। উদাহরণ দেখি, আমরা নিচে একটা দেখলাম, মানে যেখানে আন্ডারলাইন কৃত মার্ক থাকবে সেখানে দেখলে হবে। দেখেন, এই যে এখানে আছে হচ্ছে আপনার দ্য রুল দ্যাট পিপল শ্যাল নট এন্টার দ্য রুম মাস্ট বি ওবেইড। এখানে আন্ডারলাইনকৃত জায়গার মধ্যে কোনো ভার্ব আছে কিনা আগে আমাদের এটা দেখতে হবে। এখানে ভার্ব কোনটা, কেউ একটু রেসপন্স করুন প্লিজ। shall জি, এখানে তো এন্টারও আছে। এন্টার। জি, শ্যালও আছে, এন্টারও আছে। এখন আমার প্রথম প্রশ্নটা, এখানে ফাইনাইট ভার্ব কোনটা, শ্যাল অর এন্টার? এন্টার। প্রথমত আমি বলেছি, আচ্ছা, আমি প্রথমত বলেছি যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখন শ্যাল কি কি আমরা শুট করতে পারি না পারি না? পারি। আর আমরা যে এটাকে ফিউচার আছে এটাকে প্রেজেন্টে নিতে পারি কিনা, শ্যালকে শুট না, দুঃখিত। এখানে পারি। আমরা এটাকে প্রেজেন্টে করতে পারি কিনা, শ্যাল নট না বলে আমরা ইজ নট জি বলতে পারি, পারি। আর নট বলতে পারি, বলতে পারি। তার মানে এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ধরেন এখানে আমি যেটাই দেই না কেন, তার মানে এটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। এখন নন ফাইনাইট ভার্ব গুলা কি? যদি আমরা নন ফাইনাইট চিনতে পারি, ফাইনাইট অটো হয়ে যাবে, ফাইনাইট চেনার আমার প্রয়োজন হয় না। যেমন নন ফাইনাইট বলতে আমরা তিনটা জিনিসকে মেনলি বুঝবো। একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভি ওয়ান, এইরকম ফর্মে যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইনফিনিটিভ। আর যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, কেউ বলতে পারবেন প্রেজেন্ট পার্টিসিপলের ফর্মটা কি বা স্ট্রাকচারটা কি? ভার্বের সাথে আইএনজি আইএনজি। যুক্ত থাকবে। ভেরি গুড। ভার্বের সাথে আইএনজি যোগ করলেই আমরা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আমরা চিনি, তাই না? আচ্ছা, এটা এই যে এই তিনটাই হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব। এইগুলা বাদে বাদ বাকি যা থাকবে তাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব চেনার উপায় আমি বলে দিয়েছি। ফাইনাইট ভার্ব যদি কেউ আইডেন্টিফাই নাও করতে পারেন, তাহলে আমরা নন ফাইনাইট আইডেন্টিফাই করব। যদি নন ফাইনাইট না হয় তাহলে সেটা ডেফিনেটলি ফাইনাইট ভার্ব। যেমন আমরা এখন নিচের উদাহরণটায় আসি, যেটা হচ্ছে কি আপনার 46 বিসিএস এ এসেছে। যেমন এখানে এসেছে রাইটিং এ ডায়েরি ইজ এ গুড প্র্যাকটিস। এখন এখানে দেখেন তো আন্ডারলাইনকৃত জায়গার মধ্যে ফাইনাইট ভার্ব আছে না নন ফাইনাইট আছে? নন ফাইনাইট। ভেরি গুড। কেন নন ফাইনাইট হলো? ভার্বের সাথে ভার্বের আইএনজি যুক্ত সাথে আছে আইএনজি। তাই। ভেরি গুড, ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখছেন, এই নন ফাইনাইট আছে, তার মানে এটা ফ্রেজ না ক্লোজ। এটা যেহেতু নন ফাইনাইট আছে, আমি উপরে বলে দিয়েছি যেখানে নন ফাইনাইট থাকবে সেটা ফ্রেজ, আর যেখানে ফাইনাইট ভার্ব থাকবে সেটা ক্লজ। একজন আনসার দিয়েছেন এটা ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার মানে এটা কি ফ্রেজ অর ক্লজ? প্রেস। ফ্রেজ। ভেরি গুড। তার মানে এখান থেকে আমরা শিখে গেলাম ফ্রেজ অর ক্লজ। তার মানে এখান থেকে আমরা ফ্রেজার ক্লজ চেনার প্রথম উপায়টা কি, ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ফাইনাইট ভার্ব আমরা কিভাবে শিখবো, সেটা হচ্ছে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, সিঙ্গুলার প্লুরাল ভেদে এস বাই এস যুক্ত হবে, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি এটা চিনতে কষ্ট হয়, নন ফাইনাইট চিনতে কারো কষ্ট হবে না। সেটা কি, তিনটা জিনিস, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরকম ফর্মে যদি কোনো একটা ভার্ব থাকে সেটাই হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্ব থাকলে আমরা সেটাকে কি বলবো, ক্লজ অর ফ্রেজ? ফ্রেজ। ফ্রেজ। তার মানে এখান থেকে আমাদের 1 নাম্বার কমন, যেটা হচ্ছে 46তম বিসিএস এ এসেছিল। আমরা আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। সবাই এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি ভাই। জি ধন্যবাদ। রেসপন্স করবেন, ক্লাসটা ইন্টারেক্টিভ হলে ভালো লাগবে। এখন আমরা একটু কুইজে চলে আসি।
এখানে কেউ দেখেন তো যে ডু ইউ নো হোয়াট টু ডু, এখানে নোতে আমরা আন্ডারলাইন করা আছে। এখন কেউ আমাকে বলতে পারবেন এটা কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব? নন বুদ্ধির খাটায় ফাইনাইট। বলতে ফাইনাইট। হবে। ফাইনাইট ভার্ব, আচ্ছা ধরে নেই ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট না কেন, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন আমাদের ফাইনাইট ভার্ব যিনি বললেন সেটা একটু দেখেন তো। এখানে এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স অর ফিউচার টেন্স, প্রেজেন্ট। কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট। টেন্সে আছে, ভেরি গুড। তাহলে এটাকে আমরা যদি পাস্ট করি তাহলে কোন ভার্বটা চেঞ্জ হবে? দেখেন তো, এখানে তো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে নো। ডু চেঞ্জ হবে। ভেরি গুড, ডু চেঞ্জ হবে, তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার ফাইনাইট ভার্ব। তাহলে নোটা কি হবে? নোটা তো নন চেঞ্জ হচ্ছে ফাইনাইট। না, নন নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব। ভেরি গুড, ঠিক আছে। এখানে 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 আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি, এটা কি তাইলে ভাইয়া? এটা নন ফাইনাইট। আশা করি বুঝতে পারছি আমরা। দেখছেন, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বে কারো কোনো প্রবলেম আছে না নাই? এটা চিনতেই হবে, মাস্ট। আমরা বুঝতে পারছি নোটা কি ফাইনাইট না নন ফাইনাইট। এখন এটা আমাকে বলতে পারে নন ফাইনাইট তো আমি তিনটা ভাবে শিখেছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বলেন তো নোটা যদি নন ফাইনাইট হয় তাহলে কোনটার মধ্যে পড়েছে, ইনফিনিটিভ নাকি ডেয়ার আমার? ইনফিনিটিভ। ভেরি গুড, এই তো বুঝতে পারছেন আপনি। তার মানে সবসময় যে টু থাকবে বিষয়টা তা না, আমরা জাস্ট সেন্টেন্সটা দেখবো, যেটাই পরিবর্তন করা সম্ভব সেটা হচ্ছে কি আমার ফাইনাইট, বাকিগুলো নন ফাইনাইট। তার মানে নোটা হচ্ছে নন ফাইনাইট। আমি কি ক্লিয়ারলি বোঝাতে পারছি না পারছি না? বুঝতে সরি। পেরেছি ভাই। জি জি, বুঝতে পারছি আশা করি। আমরা বড় করছি, সমস্যা নেই। তাহলে এখানে লিস্ট অফ ডিটারমিনার, এটা আমাদের একটু পরে কাজে লাগবে, হ্যাঁ। লিস্ট অফ ডিটারমিনারটা একটু পরে। এখানে আমরা বেশি কিছু না, মানে এটা স্লাইড তো আপনাদের প্রোভাইড করা হবে, তখন আপনি দেখে নেন। আজকের ক্লাসের জন্য শুধুমাত্র এ, এন এবং ডি এই তিনটা জানলেই হয়ে যাবে। প্রথম তিনটা, এই তিনটা যে ডিটারমিনার, এইটুকু আপনারা আপাতত বুঝেন। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তাহলে যদি ডিটারমিনার বলি, আজকের ক্লাসের জন্য কোন তিনটা মনে রাখবো? এ এন্ড ডি। ভেরি গুড, এন। বাস, শেষ আমাদের, এইটুক পর্যন্ত ক্লিয়ার। আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ নাকি ক্লজ, আমরা কিভাবে চিনবো। ঠিক আছে, ফ্রেজ আর ক্লজ কি আমরা চিনেছি না, যে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ? এইটুক তো চিনেছি নাকি? ফাইনাইট থাকলে কোনটা, ফ্রেজ অর ক্লজ? ফাইনাইট থাকলে ক্লোজ। ক্লজ। একটু, থাকলে ক্লজ, আর নন ভেরি ফাইনাইট গুড, হলে আর নন ফ্রেজ। ফাইনাইট থাকলে ফ্রেজ হয়ে যাবে। এখন সেটা নাউন নাকি অন্য কোনোটা, সেটা আমরা কিভাবে বুঝবো, এটার আলোচনাটাই এখন হবে আর কি। তো আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমাদের টপিকটা হচ্ছে এখন নাউন ফ্রেজ অর ক্লজ। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে না। জি ভাই। তো ফার্স্টের ওকে, দিকে তো বেশি বড় দেখা জি যাচ্ছে, জি যদি রোটেট করে জি জি। দেখি। আশা এখন বোঝা যাচ্ছে তো নাকি স্লাইডটা? তো রোটেট ওকে, করলে ভালো। এখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে। কারো স্লাইড দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? না। আচ্ছা, এখানে এখন অনেকগুলো নিয়ম দেওয়া আছে। এগুলা নিয়ম লাগবে, আমি দিয়েও দিয়েছি, কিন্তু শর্টকাট যে নিয়মটা আমি দেইনি, এটা যারা ক্লাস করবে তারা পাবে। ঠিক আছে, শর্টকাট নিয়মটা কি, নাউন ফ্রেজ বা ক্লজ চেনার জন্য একটা কোশ্চেন করতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আপনার কোন ভার্বকে, কি, কাকে অথবা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে যা পাবো সেটা হচ্ছে নাউন। এখন যদি সেখানে ফাইনাইট ভার্ব থাকে সেটা নাউন ক্লজ, আর যদি নন ফাইনাইট ভার্ব থাকে সেটা নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছি নাকি? এটা হ্যাঁ, রোটেট তো আরেকবার একটু করাই বলেন। আছে। দেখা যাচ্ছে না ক্লিয়ার? রোটেট করা স্ক্রিন, আমি একটু বড় করতে পারি। ক্লিয়ার দেখা যাচ্ছে? ভাইয়া বড় করেন, তাহলে জুম করলে ওই একটু যে রেসপন্স রেকর্ডিং, করি। আমরা যখন রেকর্ডিং দেখি তখন ভালো দেখা যায়, মানে জুম না করলে দেখা যায় না। রেকর্ডিং তো হচ্ছে, দেখা যাচ্ছে না ভালো মতো? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা, ঠিক তাহলে আছে। নাউন ফ্রেজ আমরা কি কিভাবে চিনবো? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। নাউন আমরা কিভাবে চিনবো? ভার্বকে তিনটা প্রশ্ন করব, কি অথবা কাকে অথবা কে। কি কি প্রশ্ন করব আমরা ভার্বকে? কি বা কাকে। একটু রেসপন্স কি করি। দ্বারা, কে দ্বারা, কি, কাকে দ্বারা। কাকে, কে। ভার্বকে কি
বা কাকে বা কে, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সেটা হচ্ছে নাউন। আর যদি সেটা বলেই দিছি ফ্রেজ আর ক্লজ কিভাবে চিনবো, তাহলে 1 নাম্বার উদাহরণটা আমরা একটু দেখি। দেখেন এখানে দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানে ভার্ব কে? ফ্লাইং। ফ্লাইং। ভেরি গুড। তাহলে এখন বলেন এখানে কি, মানে কিভাবে কোশ্চেন করবেন আপনি, ভার্বটি কিভাবে কোশ্চেন করলে উত্তর পাবো? কি উড়ছে? ভেরি গুড। কে উঠছে বা কি উঠছে, যারে যেমনি কোশ্চেন করেন আপনি উত্তর পেয়ে যাবেন। তাইলে এই আন্ডারলাইন কৃত যে যে জিনিসটা আছে এটা কি নাউন নাকি অন্য কিছু, এটা আগে বলেন। ভাই এটা নাউন। নাউন। এটা নাউন। এখন এখানে দেখেন তো, যেখানে আন্ডারলাইন করা আছে আমাদের কিন্তু দেখতে হবে আন্ডারলাইন যেখানে করা আছে এই আন্ডারলাইন কৃত অংশটার মধ্যে কোনো ভার্ব আছে কিনা একটু বলেন তো। দা বার্ডের মধ্যে কি কোনো ভার্ব আছে? না না ভাইয়া। ভাই আন্ডারলাইন কোনো যেখানে করা ভার্ব নাই। এখানে দেখতে হবে এখানে কোনো প্রকার ভার্ব নাই। যেহেতু এখানে কোনো প্রকার ভার্ব নাই, এখানে কি ফাইনাইট ভার্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে না নাই? ফাইনাইট নন ফাইনাইট কোনো ভার্বই তো নাই ভাই। কিছুই নাই। যদি নাই থাকে, ফাইনাইট ভার্ব থাকা লাগবে কিনা সেটা মেইন। নন ফাইনাইট নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ, ফাইনাইট ভার্ব না থাকলে সেটা ফ্রেজ, ডাইরেক্ট হিসাব। তাহলে এখানে যেহেতু কোনো ভার্ব নাই তার মানে এটা ক্লজ অর ফ্রেজ। তার মানে এটা আমরা কি বা কাকে দ্বারা বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে নাউন। যেখানে যেহেতু এখানে কোনো ভার্ব নাই মানে ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা ফ্রেজ, অর তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পারছি। নিচের উদাহরণটা যাই। এ লার্জ সাপ্লাই অফ টয়স, আমাকে বুদ্ধি করে বলেন তো, প্রথমত আমরা কিভাবে প্রশ্ন করব এখানে? এ লার্জ নাম্বার সাপ্লাই অফ টয়স, কি সাপ্লাই? লার্জ সাপ্লাই। ঠিক আছে, তার মানে এটা ভাইয়া, নাউন। জি 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 বলেন। ভাই ওই যে একটু আগে যে বললেন এটা নাউন ফ্রেজ, তো আমরা তো জানি না ফ্রেজ থাকলে তো ভার্ব থাকতে হবে না। না, আমি বলেছি ফাইনাইট ভার্ব থাকতে হবে ক্লজের ক্ষেত্রে, আর যদি না থাকে সেক্ষেত্রে ফ্রেজ চলে আসবে, সেটা নন ফাইনাইটও হতে পারে। মানে ক্লজের মধ্যে আমার মাস্ট বি ভার্ব থাকতে হবে, ফ্রেজের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা। আশা করি বুঝতে পারছি। তার মানে এখানে আমরা কোনো প্রকার প্রশ্ন না করে এই যে 2 নাম্বার যে উদাহরণটা, এটা বুঝতে পারছি যে লার্জ সাপ্লাই এটা ফ্রেজ অর ক্লজ। উম, ফ্রেজ। ভেরি গুড, এই তো আমরা পেরে গেছি। আমি আরো কিছু উদাহরণে যাব। এর আগে এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমরা পড়ে যাচ্ছি। এখন একটু বলে দিই, এটা তো আমরা সহজ সিম্পলি হিসাবে বললাম, মাঝে মাঝে এখন পিএসসি একটু বেশি স্মার্ট হয়ে যাওয়ার কারণে অনেক কঠিন কঠিন প্রশ্ন দেয় যেগুলো আসলে বোঝা যায় না। যেমন আমি কিছুক্ষণ আগে ডিটারমিনার বলতে 3টা জিনিস বুঝিয়েছিলাম, যে আজকে আমরা 3টা জিনিস শুধু ডিটারমিনার বুঝবো, এ, এর এবং দা। তার মানে এখানে দেখেন, আমরা যদি কি বা কাকে বা কেন মানে কে দ্বারা উত্তর করে প্রশ্ন পাচ্ছি না, তখনও যদি আমরা পরীক্ষার হলে মিলে আসতে চাই তাহলে 3টা সূত্র আমাদের মাথায় রাখলে হবে। সেটা কি? দেখেন, প্রথমত ডিটারমিনার প্লাস নাউন, সেটা কি হবে? নাউন। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সেটাও হবে নাউন। এইটুকু বুঝতে পারছি না পারি নাই? ডিটারমিনারের পর যদি নাউন থাকে সেটা ডেফিনেটলি কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। একটু বুঝতে পারছি না পারি নাই? দেখেন, আমরা কি কাকে কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না খুঁজে পাই তাহলে বোঝার টেকনিকটা আমি বলে দিচ্ছি। যেমন এখানে ডি, ডি কি আমাদের, বলেন তো, ডিটারমিনার না ডিটারমিনার নয়? ডিটারমিনার। আর বার্ড, নাউন। বাস, তার মানে এটা নাউন ফ্রেজ, এটা হলো শর্টকাট। পরেরটা দেখেন, এ, এ কি? ডিটারমিনার। ডিটারমিনার। লার্জ কি তাতে আমার কিছু যায় আসে না, পরে শব্দাংশটা মানে সবার শেষ, ফার্স্ট এন্ড লাস্ট, এটা মাথায় রাখলেই চলবে। সাপ্লাই, সাপ্লাই মানে কি? যোগান। যোগান কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, আপনি নিজেই বলেন। নাউন। যোগান মানে সাপ্লাই, সাপ্লাইটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন। আপনি বলেন। নাউন। তার মানে ডিটারমিনার আছে, নাউন আছে, তার মানে এটা কি হবে? নাউন ডিটারমিনার প্লাস ফ্রেজ। নাউন মানে নাউন। হ্যাঁ, এবং এখানে কোনো প্রকার ভার্ব নাই, মানে ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ বুঝতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছি।
তার মানে আমরা প্রথমত একটা শর্টকাট বলেছি যে ভার্বকে কি কাকে কেন কি কাকে কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা নাউন। যদি এইভাবে না বুঝি তাহলে ডিটারমিনার আর নাউন করবো। যদি ডিটারমিনার প্লাস নাউন থাকে তাহলে আমরা সাথে সাথে সেটা নাউন বলে দিতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার ভাইয়া। বাস, ওকে, ফাইন, শেষ। এটা আমরা আপাতত একটু বাদ রাখি, এটা পরে আসবো আমরা। তারপর প্রিপোজিশনাল ফ্রেজ অর ফ্রেজ চিনবো আমরা কিভাবে? আমরা নাউন ক্লজটা বা ফ্রেজটা কি বুঝতে পারছি না পারি নাই? একটু বলেন। নাউনটা বুঝতে পারছি, ডিটারমিনার প্লাস যদি নাউন থাকে তাইলে সেটা নাউন ফ্রেজ, আর কিচ্ছু মনে রাখতে হবে না। কি বললাম? ডিটারমিনার প্লাস নাউন থাকলে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, শেষ। এখন এর পরে আগে যদি প্রিপোজিশন থাকে, আমি বলে দিই, এই যে দেখেন এখানে নাউন ফ্রেজ তো আমরা চিনলাম, এর আগে যদি প্রিপোজিশন থাকে সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সহজ। যেমন উদাহরণ দেখেন, এখানে এই যে এই সেন্টেন্সটার মধ্যে ইন দা রুম, এর মধ্যে ডিটারমিনার কোনটা? দা। দা ভেরি গুড, দা। এবং রুম তো নাউন, তার মানে দা রুম এটা কি? ডিটারমিনার নাউন প্লাস ফ্রেজ। নাউন। নাউন ফ্রেজ। ভেরি Noun গুড। phrase. এবং এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা নাউন ফ্রেজ। শেষ। আমরা তো সবাই জানি ইন কি? প্রিপোজিশন। ভেরি গুড। তার মানে প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ। কারো বুঝতে আশা করি অসুবিধা নেই, নাকি আছে? না। সবাই বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এখন আমরা নিচের উদাহরণটা আসি, যেটা গুরুত্বপূর্ণ, একটু প্যাচে। দেখেন তো এখানে এখানে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার আছে। এখানে দেখেন ডিটারমিনার কোনটা আমাকে একটু বলেন তো সবাই। এ। ভেরি গুড। এই যে ডিটারমিনার, ফেদার মানে নাউন, তার মানে এ থেকে ফ্লক পর্যন্ত যা আছে এটা কি ফ্রেজ? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। ভেরি গুড, নাউন ফ্রেজ। এর আগে অফ আছে, এটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। ভেরি গুড, এটা প্রিপোজিশন। তার মানে অফ এ ফেদার ফ্লক এই পর্যন্ত হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ, কিন্তু এর আগে আবার কি আছে? বার্ড আছে। বার্ডটা কি, প্রিপোজিশন আর নাউন? নাউন। তার মানে এটা নাউন ফ্রেজ। এখন সহজ ভাষায় বুঝাই দিই আপনাদের। দেখেন এটা আনসার হবে কি, নাউন ফ্রেজ। কেন? আমাদের সামনে যেটা থাকবে সেটা অনুযায়ী ফ্রেজ বা ক্লজ হয়ে যাবে। কি বললাম? সবার সামনে যেটা থাকবে। আমি আবার বলি, সবার সামনে যেটা থাকবে। এখন আপনি এখানে দেখেন তো সবার সামনে কি আছে। দেখেন ইন দা রুমের মধ্যে, ইন দা রুমের মধ্যে সবার সামনে কি আছে? প্রিপোজিশন। ইন। ভেরি গুড। সো এটা হলো প্রিপোজিশন ফ্রেজ। এখন দেখেন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, এর সবার ফার্স্টে কি আছে? বার্ড। বার্ড মানে কি, নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। তার মানে আমাদের সহজ ভাষায় কি, যদি এরকম প্রথমত আমরা যেটা বললাম ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ। এর আগে যদি প্রিপোজিশন থাকে, তারপর যদি নাউন ফ্রেজ থাকে তাহলে সেটা প্রিপোজিশন। আবার প্রিপোজিশনের আগে যদি নাউন থাকে, পরে বাদ বাকি যাই থাকুক না কেন সেটা আবার নাউন ফ্রেজ। আশা করি বুঝাইতে কোনো সমস্যা নেই, মানে সামনে যেটা থাকবে ওইটা অনুযায়ী কাজ হবে। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আরেকবার বলেন ভাইয়া। আবার বলি, ঠিক আছে, এটা একটু মাথায় ধরে। প্রথমত আমরা যদি ধরি ডিটারমিনার, দেখেন উপরে যাই আমরা। ডিটারমিনার, এক মিনিট, এই যে প্রথম নিয়মটা আপনি দেখেন এখানে, এখানে ডিটারমিনার প্লাস নাউন যাই থাকুক না কেন, নাউন মানে নাউন ফ্রেজ। তারপর দেখেন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন যাই থাকুক না কেন নাউন ফ্রেজ। তারপর দেখেন এখানে প্রিপোজিশন, যেটা প্রিপোজিশন, প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশন প্লাস নাউন, তার মানে জিতে গেল কি প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশনের আগেও যদি আবার নাউন থাকে তাইলে সেটা হবে নাউন ফ্রেজ। আশা করি বুঝাইতে পারছি। মানে সামনে যেটা থাকবে ওইটা অনুযায়ী নামটা হয়ে যাবে। সেটা যদি প্রিপোজিশন সবার আগে থাকে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, আর যদি প্রিপোজিশনের আগে নাউন থাকে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। আমরা উদাহরণে যাই তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এটা আমাকে একটু বলেন তো, এটা একটু প্যাচের প্রশ্ন। উই স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, বলেন তো এটা কি হবে? ফ্রেজ হবে ভাই। ভেরি গুড, ফ্রেজ। ফ্রেজ। আর নাউন কেন হয়েছে এটা আমাকে একটু বলতে পারেন? সাবজেক্টের পজিশন আছে তাই। ভেরি গুড। মানে ওই যে আমরা প্রথমত বলছি যে ভার্বকে প্রথম, আমরা যে শর্টকাট টেকনিকটা বলছি এটাতেই 90% মিলবে। যেমন ভার্বকে কি, কাকে বা কে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই
তাহলে সেখানে হবে নাউন। তাহলে এখানে উই স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, আমরা খুব ভালোভাবে বলতে পারি। তাহলে কারা বা কে ভালোভাবে বলতে পারি, ওই, তার মানে এটা নাউন। এবং এখানে যেহেতু মানে এই আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটার মধ্যে যেহেতু কোনো ভার্ব নাই, দেখেন ভার্ব কিন্তু আছে, স্পিক আছে, কিন্তু স্পিক কে কি আমরা কাউন্ট করবো না করবো না? কাউন্ট করবো করবো না না। ভাই। হ্যাঁ, করবো না, কারণ আমাদের আন্ডারলাইন আছে উইতে, সো আমরা উই কানেক্ট করবো, সো ওইখানে কোনো প্রকার ভার্ব নেই, তাহলে এটা ফ্রেজ। তাহলে প্রথম আনসারটা হবে নাউন ফ্রেজ। পরেরটার মধ্যে যান, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। দেখেন আমার শর্টকাটটা দিয়ে হয়ে যাবে, এখানে ডিটারমিনার টিটারমিনার দিয়ে করা যাবে, এটা একটু জটিল, কিন্তু প্রথম নিয়মটা আমি কি বলেছিলাম, ভার্বকে কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যায় তাহলে সেটা নাউন। তাহলে এখানে দেখেন তো, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা বাংলাটা কি হবে? সৌন্দর্যের জিনিস, সেটা অনেক জয়ফুল আর কি, সুন্দর, ভালো। তাইলে এখানে এ থিং অফ বিউটি কি সাবজেক্ট, মানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না যায় না? যায়। যায় ভাই। তার মানে এটা নাউন। দেখছেন, তার মানে এটা নাউন, তার মানে এটা নাউন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ কেন হলো না, কেউ আমাকে বলতে পারবেন? ডিটারমিনার দিয়ে ব্যাখ্যা করেন। এখানে ডিটারমিনার কি? এ। এ। ভেরি গুড, এ। তাহলে এ আছে, লাস্টে কি আছে? বিউটি আছে, তার মানে যাই থাকুক না কেন তাতে আমাকে যায় আসে না। এখানে যদি শুরুতে প্রিপোজিশন থাকতো, দেখেন এ থিং এর আগে যদি প্রিপোজিশন থাকতো তাইলে প্রিপোজিশন ফ্রেজ হতো, কিন্তু সবার আগে কি প্রিপোজিশন আছে এখানে না নাই? এটা বলেন। অফ দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে, অফ তো শুরুতে নাই, আমি বলছি শুরুতে প্রিপোজিশন থাকলে সেটা প্রিপোজিশন ফ্রেজ। এখানে কি শুরুতে প্রিপোজিশন আছে? না ভাইয়া। তার মানে এটা নাউন। শেষ, সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন পরেরটা বলেন, রহিম ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এটা কি? প্রিপোজিশন ফ্রেজ। ওকে, অন্য কেউ কিছু বলবেন? ভাইয়া সবাই একমত? প্রিপোজিশন ফ্রেজ। ভেরি গুড, কারণ কি বলেন, আপনারাই বলেন। ভাইয়া এখানে প্রিপোজিশন সামনে এই আছে, তো, তারপরে বাস, ডিটারমিনার ভেরি গুড, তারপর প্লাস নাউন আছে। ম্যাচ। না, হ্যাঁ, নাউন। ভেরি গুড, এই তো আপনারা সুন্দর ধরতে পারতেছেন। যাক, এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে জিরান ফ্রেজে। কেউ বলতে পারবেন জিরান কি? এটা নিয়ে আলাদা ক্লাস হবে, আজকের বিষয়টা শুধু জিরান ফ্রেজ নিয়ে সীমাবদ্ধ, মানে এটা পুরোপুরি কভার আপ আজকে হবে না, শুধু জিরান ফ্রেজ দিয়ে হয়ে যাবে। জিরানের আলাদা ক্লাস হবে। এখন বলেন জিরান ফ্রেজ মানে কি? জিরান মানে কি, ভার্বের শুরুতে আইএনজি থাকবে, শুধুমাত্র এইটুকু মনে রাখেন। কি বললাম? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা সবাই জানি। যেটা জানি না সেটা হচ্ছে গিয়ে এটা ইট দ্বারা রিপ্লেস করা যাবে। কি বললাম? ইট দ্বারা রিপ্লেস করা যাবে। এই যে এখানে দেখেন, এটা ইট দ্বারা রিপ্লেস করা যাবে। আমরা উদাহরণে যে আরো একটু বোঝানোর কাছে এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? ভাইয়া বড় করেন। জি জি, বড় হবে, আপনার একটু নেট স্লো। আমি বড় করেছি, বড় হয়েছে আপু? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে ফিরে আসি। দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যাবে, আমি বলেছি। তার মানে জিরান্ড আমরা চিনবো কিভাবে? ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং ইট দ্বারা রিপ্লেস করা যাবে। কি বললাম? জিরান্ড কিভাবে চিনবো আমরা? ভার্ব প্লাস আইএনজি আর ইট দ্বারা রিপ্লেস করা ইট যাবে। দ্বারা রিপ্লেস করা যাবে। আর পার্টিসিপল আমরা তো জানি, এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব প্লাস আইএনজি। কেউ তো বললেন তাইলে এটা কি পার্টিসিপল না জিরান্ড, এটা কিভাবে বুঝবো? আমি তো বললামই, জিরান্ডের ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজি থাকবে, পার্টিসিপলের ক্ষেত্রেও ভার্ব প্লাস আইএনজি থাকবে, কিন্তু জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে আর পার্টিসিপলকে কি দ্বারা রিপ্লেস করা যাবে না। ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। এইটাই হচ্ছে মেইন কথা। বাস, এখন আমরা উদাহরণে যাই, তাইলে বুঝবো। দেখেন 1 নাম্বার উদাহরণটার মধ্যে যান, ফিনিশিং দা ওয়ার্ক। কি বললাম? ফিনিশিং দা ওয়ার্ক ইজ মাই প্রাইম টার্গেট নাও। দেখেন তো, ফিনিশিং তার মানে এটা কি ভার্ব প্লাস আইএনজি, তার মানে এটা পার্টিসিপলও হতে পারে, জিরান্ডও হতে পারে। এখন আপনার বুদ্ধি খাটায় বলেন তো, এটা পার্টিসিপল ফ্রেজ অর জিরান্ড ফ্রেজ? জিরান। ভেরি গুড। জি। কেন এটা জিরান্ড? দেখেন তো, আন্ডারলাইন কৃত জায়গাটার মধ্যে ভার্ব প্লাস আইএনজি আছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। ইট ইজ মাই প্রাইম টার্গেট নাও, মাই এটাকে প্রাইম টার্গেট নাও। একদম সুন্দর বুঝতে পারছেন। 2 নাম্বার উদাহরণটার মধ্যে আসেন, ফিনিশিং দা ওয়ার্ক আই উইল টেক সাম রেস্ট। দেখেন তো এখানে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন কিনা। না ভাই, রিপ্লেস করা যায় না। তার মানে এটা কি হবে? পার্টিসিপল। প্রেজেন্ট আমার পার্টিসিপল। মনে হয় ক্লাসটা বুঝতে পারতেছেন আপনারা, নাকি কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া।
আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাস বুঝতে পারছি আমরা। এখন এখানে দেখেন জিরান ফ্রেজ, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বোল্ড করেছি। জিরান ফ্রেজ সবসময় নাউন ফ্রেজের মতো ক্লাস করে। অতএব জিরান ফ্রেজ ও নাউন ফ্রেজ দুইটা যদি অপশনে থাকে আমরা আনসার দিব নাউন ফ্রেজ। এটা 46 কি 47 বিসিএস এ অনেকেই ভুল করছিল। মানে প্রশ্নের মধ্যে আপনার নাউন ফ্রেজ এবং জিরান ফ্রেজ দুইটাই দেয়া আছে, যে সেক্ষেত্রে আমরা কি আনসার দিব, নাউন ফ্রেজ না জিরান ফ্রেজ? নাউন যদি ফ্রেজ। আমরা কনফার্ম হই যে এটা জিরান ফ্রেজ, তাহলে প্রশ্নের মধ্যে জিরান ফ্রেজ থাকলে আমরা তো জিরান ফ্রেজই দেখাবো, কিন্তু জিরান ফ্রেজের সাথে যদি নাউন ফ্রেজ আনসার থাকে তাহলে আমরা কিন্তু নাউন ফ্রেজ দেখাবো, মানে পার্টস অফ স্পিচ যেগুলো আছে এগুলোর দাম কিন্তু বেশি দিব। বুঝতে পারছেন? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে এগুলাই আনসার হবে, অন্যগুলো হবে না। যেমন এই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে এই 46 বিসিএস এ অনেকে ধরা খেয়ে আসছে, এটা হচ্ছে এখানে এই কাহিনীটা করা হয়েছে। দেখেন এখানে রাইটিং এ ডায়েরি ইজ এ গুড ফর্ম অফ প্র্যাকটিস। দেখেন তো এটা কি হবে, জিরান না পার্টিসিপল, আগে এটা বলেন। জিরান হবে। ভেরি গুড, এটা জিরান। দেখেন এখানে প্রথমে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে আমাদের দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে জিরান আর একটা হচ্ছে পার্টিসিপল। এখন এটা ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা দেখেন তো। রাইটিং এ ডায়েরি বদলে আমরা যদি বলি ইট ইজ এ গুড ফর্ম অফ প্র্যাকটিস, তাহলে কি হয় না হয় না? হয় ভাই। তার মানে এটা জিরান। এখন আমার প্রশ্নের মধ্যে জিরানটা আছে, নাউন ফ্রেজও আছে, আমি কি আনসার দিব, কোনটা রাইট দিব? বাস। এই নাউন ছোট্ট ফ্রেজ। একটা জিনিস না জানার কারণে এই যে ভার্ব প্লাস আইএনজি দেখে ইট দ্বারা রিপ্লেস করা যায় দেখে অনেকেই দিরান দাগিয়ে এসে ভুল করেছে। আমরা কি ভুল করব নাকি? এখন করব না ইনশাল্লাহ। না ভাই। আচ্ছা, ভেরি গুড। এখন একটা, এটা যদিও আজকের টপিক না কিন্তু রিলেটেড, এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি। বলেন তো আমার এখানে যে রিডিং বুকস হেল্প অর হেল্প এনরিচ আওয়ার ভোকাবুলারি, কোনটা হবে? একটু বুদ্ধি খাটায় কেউ বলেন। ভুল বললে কোনো সমস্যা নেই, কোনো হেল্পস। সমস্যা নেই। ওকে, আর কেউ? আচ্ছা, আমি বলে দিই, যে সব সময় মাথায় রাখবেন যে দিরার যদি হয় সেটা কি হবে, সিঙ্গুলার আর প্লুরাল? সব সময় সিঙ্গুলার হবে। তার মানে এই যে জিরান্ডিয়াল ফ্রেজ যেটা আছে, তো রিডিং বুকস হবে হেল্পস। এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি ইনফিনিটিভ এ চলে আসি। আমরা প্রথমে বলে দিয়েছি ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি। বাইরে কি হেল্পস হবে নাকি হেল্পস? আরেকবার একটু কনফার্ম করেন। আচ্ছা, রিডিং বুকস এনরিচ আওয়ার ভোকাবুলারি, বুঝে বলেন। এখানে অবশ্যই হেল্পস হবে, কারণ এটা জিরান। এটা নিয়ে পরবর্তী ক্লাসে কথা হবে, এখানে আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে? এখানে অনেক কথা বলতে হবে, এটা আজকের টপিকের সাথে সেটা কি রিলেটেবল। হেল্প হবে? লাস্টে এস যে আছে ওইটা সহ জি জি জি, এটা নিয়ে হেল্প। পরবর্তীতে কথা হবে। জি, এটা আমি এখন বললে আসলে কথা হয়ে যাবে, এটা আমার রাখাই ঠিক হয় না, আমি পরবর্তীতে এটা আরো ক্লিয়ার করে দিব। ইনফিনিটিভে চলে আসে, যেহেতু ক্লাস টাইম শর্ট আমি এখানে বলতে চাচ্ছি না। একটু বলেন তো ইনফিনিটিভ ফ্রেজ এর স্ট্রাকচার কি বলেছিলাম আমি, ইনফিনিটিভ কিভাবে চিনবো? একটু ভার্বের আগে আগে টু বলেছি। দিয়ে শুরু হবে। ভেরি গুড, একটু আগে আমি বলেছিলাম ভার্বের আগে টু থাকবে। এখন দেখেন তো টু টেল এ লাই, এই যে আমি যেটা দিয়েছি এটা কি হবে তাহলে? ইনফিনিটিভ। সবাই আশা করি বুঝতে পারছেন। এখন আমি একটু আগে বলছি জিরান এবং নাউন যদি একত্রে থাকে আমরা আনসার কি দিব, জিরান নাকি নাউন? নাউন। নাউন। তাহলে আমাদের যদি ইনফিনিটিভ এবং নাউন থাকে বা অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা কি ইনফিনিটিভ দেব নাকি নাউন অথবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটাই হোক ওইটা দিব? ইনফিনিটিভ। নাউনটাকে প্রিফার করব। বাস, মানে পার্টস অফ স্পিচটাকে প্রিফার করবো। আমরা একটু সামনে আসি। দেখেন ইনফিনিটিভ কখন হচ্ছে নাউন ফ্রেজের মতো ক্লাস করে। দেখেন আমরা কিছুক্ষণ আগে বলেছি এটা ইট দ্বারা রিপ্লেস করা যায়। যদি এটাও মাথায় না থাকে তাহলে আমি প্রথমে একটা সূত্র দিয়েছি, ভার্বকে কিভাবে কি কি দ্বারা কোশ্চেন করবো জানি আমরা, নাউন পাওয়ার জন্য। কি, কি কে, কাকে। কাকে। ভেরি গুড। তার মানে 41 বিসিএস এর একটা প্রশ্ন দেখেন তো, যেটা আমাদের পারা হবে এখন। টু উইন দা প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। তাহলে এখন দেখেন তো এটাকে আমরা কি কিভাবে কোশ্চেন করতে পারি? টু উইন দা প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, আমাদের অ্যাম্বিশনটা কি? প্রাইজ উইন করা, তাই না? আমাদের অ্যাম্বিশনটা কি? আমাদের অ্যাম্বিশনটা কি? আমরা প্রশ্ন করলে উত্তর কি পাই? টু উইন দ্য প্রাইজ। ভেরি গুড। তার মানে কি এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না যায় না? পাওয়া যায়। যায়। তার মানে এটা কি হবে,
তার মানে এটা কি নাউন হবে নাকি অন্য কিছু হবে? আমি তো একটু আগেই বলেছি ভার্বকে কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কি। নাউন। ভেরি গুড, তার মানে এটা নাউন। দেখছেন, এটা ইনফিনিটিভ কিন্তু এটা নাউন। তার মানে প্রশ্নের মধ্যে যদি থাকে ইনফিনিটিভ আর নাউন ফ্রেজ, আপনি কোনটা আনসার করবেন? নাউন ফ্রেজ। একদম সুন্দর। এখন ইনফিনিটিভটা মাঝে মাঝে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে। অ্যাডজেক্টিভের মতো কখন আচরণ করবে? একটা সহজ শর্টকাট টেকনিক আমি বলে দিই, অনেক নিয়ম আছে। আমরা যেমন নাউনের নিয়মটা বলেছি, ভার্বকে কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, তাহলে সেটা নাউন। অ্যাডজেক্টিভের মধ্যে শুধুমাত্র আন্ডারলাইনকৃত ওয়ার্ডটার আগে যদি নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বললাম? আন্ডারলাইনকৃত ওয়ার্ডটার আগে যদি নাউন থাকে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে, ধরেন এটা আন্ডারলাইনকৃত ওয়ার্ড, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন প্লাস আন্ডারলাইনকৃত ওয়ার্ড, তার মানে এখানে যেটা হবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো, যেটা 46তম বিসিএস এ এসেছে। একটু দেখেন। ওকে, আমি এটা একটু বড় করছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে বড় করে? না না, বড় করেন ভাইয়া। জি, বড় হয়েছে, তাই না? প্রথম উদাহরণটাই দেখেন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। এখানে আন্ডারলাইনের আগে এ ম্যান আছে। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে ডিটারমিনার, এখানে ডিটারমিনার কে এ, ম্যান মানে কি নাউন। তার মানে এর আগে কি নাউন আছে না নাই? শুনতে পাচ্ছি আমরা? আছে ভাইয়া। জি ভাই জি, আছে। তার মানে আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডের আগে নাউন আছে, তার মানে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। মাথায় ঢুকছে না ঢুকে নাই ভাইয়া? কিচ্ছু লাগবে না, আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সের আগে যদি নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বললাম? আন্ডারলাইন কৃত সেন্টেন্সের আগে যদি নাউন থাকে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বাস। এমনিতে তো ভাই আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এখানে উল্টা। জি, এখানে আমরা, এটা একটা থিওরি, আমি একটু পরে আরো ক্লিয়ার করছি, আরো উদাহরণ আছে লাস্টে আমি বলবো আপনাকে। আচ্ছা, তাহলে নাউন আমরা চিনবো কিভাবে? কি, ভার্বকে কি, কাকে বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলে নাউন। অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো? আন্ডারলাইন কৃত জিনিসের আগে যদি নাউন থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছি। এখন অ্যাডভার্ব কিভাবে চিনবো? ভার্বকে আমরা কিছুক্ষণ আগে বললাম যে হাউ, হোয়েন, হ্যাঁ, হাউ, হোয়েন, এগুলা মানে কিভাবে, কখন, হোয়াই, কেন, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হবে অ্যাডভার্ব। তার মানে আমি সহজ করে দিচ্ছি, প্রথমে ভার্বকে যদি কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই নাউন। সেন্টেন্সের আগে যদি নাউন থাকে অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বকে হাউ, হোয়েন, হোয়াই এইটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই সেটা হবে অ্যাডভার্ব। যেমন হি কেম টু সি মি, এটা উত্তর। এক্সাম্পলটা দেখেন, হি কেম টু সি মি বাংলা করলে কি দাঁড়ায়? সে আমাকে দেখতে এসেছিল। এখন যদি আমরা এখানে প্রশ্ন করি, কেন? কিভাবে প্রশ্ন করব বলেন তো? কেন আসছে? এই তো সুন্দর বুঝতে পারছেন ভাইয়া। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল। সে কেন এসেছিল? সে দেখতে এসেছিল। তার মানে এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। তার মানে এটা কি অ্যাডভার্ব হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে? অ্যাডভার্ব হবে, নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? শোনা যাচ্ছে? হ্যালো, ভেরি গুড। তাহলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, কেউ যদি শুনতে না পারেন আমাকে বলবেন। তিনটা জিনিস মনে রাখলেই মোটামুটি 90% আপনি কমপ্লিট করতে পারবেন, আর 100% করতে হলে ভিতরে স্ট্রাকচার গুলো লাগবে। ভার্বকে যদি কি, কাকে, কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা কি হবে? নাউন। ভেরি গুড। নাউন। আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সের আগে যদি নাউন থাকে তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আর ভার্বকে যদি হাউ, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে কি হবে? অ্যাডভার্ব। আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ। এখন দেখেন ম্যাজিক, ম্যাজিকের মতো মিলবে। এক দুইটা ব্যতিক্রম আছে, ওগুলো আমি দেখাই দিব। তাহলে কুইজ স্টেশন চালু হয়ে যাক। দেখেন প্রথমটা, আই ওয়ান্ট টু হেল্প ইউ। বলেন তো এখানে কি প্রশ্ন করবেন আপনি? প্রথমে দেখেন এখানে কেন দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? হোয়াই দ্বারা। আই ওয়ান্ট টু হেল্প ইউ।
আমি কেন সাহায্য করতে না ভাই, চাই, বাস। আমি কিভাবে সাহায্য করতে চাই, হোয়াই, হাউ। আমি কি করতে চাই? এই তো একদম সুন্দর হয়েছে ভাইয়া। তাহলে কি করতে চাই, কি দ্বারা প্রশ্ন করে আপনি উত্তর পেয়েছেন, তাহলে আনসার কি হবে? নাউন ফ্রেজ। একদম সুন্দর। আরো যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি জান না, এই যে আন্ডারলাইন কিন্তু সেন্টেন্স, এর আগে ওয়ান্ট আছে, ওয়ান্ট কি কোনো নাউন? ওয়ান্ট কি কোনো নাউন? ভার্ব। তাহলে এটা অ্যাডজেক্টিভ কিভাবে হবে? এটা অ্যাডজেক্টিভ হবে না। তাহলে আমরা দেখছেন সুন্দর করে পেরে গেলাম। তারপর 2 নাম্বারটা দেখেন, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্য নিউজ। এটা কি হবে ভাইয়া বলেন তো? অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো, নাউন কেন হলো না? আমি কেন গ্ল্যাড? একদম সুন্দর বুঝতে পারছেন ভাই। আমি কেন গ্ল্যাড, আমি কেন খুশি হলাম, এই নিউজটা শুনে খুশি হলাম, তার মানে এটা অ্যাডভার্ব। শেষ। এখন দেখেন 28তম বিসিএস এর একটা প্রশ্ন, উই আর ওয়েটিং ফর দ্য বাস। বলেন তো এটা প্রিপোজিশন হবে না নাউন হবে? প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন। নাউন কেন হলো না একটু বুঝায় বলেন তো। ভাই প্রিপোজিশন দিয়ে ফ্রেজটা শুরু হয়েছে তাই। আপনার প্রশ্ন করেন তো, আমরা কিসের জন্য অপেক্ষা করছি? পার্সের আমরা জন্য। কিসের জন্য অপেক্ষা করছি? আনসার কি পাওয়া যায়? আমরা যায় বাসের জন্য ভাই, অপেক্ষা করছি, তার বাসের মানে জন্য আনসার অপেক্ষা পাওয়া করছি। যায়। এখন আরেকটা কথা আমি বলেছিলাম যে জিরান এগুলো যাই থাকুক না কেন, প্রিপোজিশন নাউন এর মধ্যে যদি থাকে তাহলে নাউন ফ্রেজ আমরা আনসার দিব। ঠিক আছে, উই আর ওয়েটিং ফর দা বাস, না সরি, আপনার আনসারটা সঠিক হয়েছে, এটা প্রিপোজিশন ফ্রেজ হবে। এটার প্রশ্নটা কি, আমরা কেন অপেক্ষা করছিলাম? বাসের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, এটা যদি প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব থাকতো আপনি আনসার কি দিতেন বলেন তো? তাহলে ভাই অ্যাডভার্ব দিতাম। প্রিপোজিশন ফ্রেজ। আনসার সঠিক হয়েছে আপনার, এইখানে আনসার আপনার সঠিক হয়েছে, কিন্তু আমি 3 নাম্বার অপশনে যদি বলতাম যে অ্যাডভার্ব ফ্রেজ নাকি প্রিপোজিশন ফ্রেজ, আপনার আনসার কি হতো? উই অ্যাডভার্ব। আর ওয়েটিং ফর দ্য বাস। একদম সঠিক। দেখেন আমরা যাই বলি না কেন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলা যদি আনসারের সাথে মিলে যায় তাহলে আমরা এগুলো আনসার দাগাবো, অন্য কিছু দাগাবো না। আমরা কি এই কথাটা মাথায় ঢোকাতে পারছি না পারি না একটু বলেন তো? জি ভাইয়া ভাই, এটা বুঝতে ঢুকেছে পেরেছি। মাথায়? পরে ভাই, জি জি ভাইয়া, বলেন বলেন। প্রিপোজিশন ফ্রেজ কেন হলো, নাউন ফ্রেজ কেন হলো না ভাইয়া? আপু কথা, জি জি বলেন। প্রিপোজিশন না ফ্রেজ এটা কেন? নাউন ফ্রেজ না, এটা প্রিপোজিশন ফ্রেজ আনসার হবে। কেন? কারণ হ্যাঁ, প্রিপোজিশন ফ্রেজ কেন, আপনি মনে হয় একটু লেটে জয়েন করেছেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন আগে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আমি আগে একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশন দ্বারা যদি শুরু হয় তাহলে সেটা কি ফ্রেজ হবে? যারা প্রিপোজিশন ফ্রেজ। আগে থেকে জয়েন তারা একটু বলেন। না ভাই, এরপর তো ভেরি আপনি গুড। যারা প্রিপোজিশন থেকে শুরু হয়েছে তার ফ্রেজ, এখানে দেখেন আন্ডারলাইনটা ফর, তার মানে এটা প্রিপোজিশন দ্বারা শুরু, তার মানে এটা প্রিপোজিশন ফ্রেজ হইছে। পরেরটা দেখলে আপনার ক্লিয়ার হবে, যেটা 44তম বিসিএস এ আসছে, দ্য কার ran with a great speed। বলেন তো এটা কি হবে আনসার? অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, ভেরি গুড ভাইয়া, তো সুন্দর বুঝতে পারছেন। দেখেন এখানে অনেকেই প্যাচ খাবে, দেখেন কিভাবে প্যাচ খেয়েছে। উইথ আছে, সবাই জানে উইথ হচ্ছে প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশন ফ্রেজ প্রথমটাই দাগাই দিবে, লাস্টের গুলা দেখবে না। এইভাবে প্রচুর ভুল হয় এবং আমরা পরীক্ষা হল থেকে বের হয়ে খুব আফসোস করি যে আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে দ্য কার ran with great speed, অবশ্যই প্রিপোজিশন ফ্রেজ সঠিক, কিন্তু আমরা যদি বাংলা করি কিভাবে গাড়িটা চলছে বা দৌড়াচ্ছে, অনেক স্পিডে দৌড়াচ্ছে, তার মানে এখানে আমরা কি হাউ দ্বারা কোশ্চেন করলে আনসার পাই না পাই না? পাই। কিন্তু হ্যাঁ, তাহলে হাউ দ্বারা কোশ্চেন করে আনসার যদি পাই তাহলে সেটা কি হবে, নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব? ভাইয়া একটা কোশ্চেন। জি জি বলেন। ভাইয়া Adverb। 3 নম্বর কোশ্চেন যেটা উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, এখানে প্রিপোজিশন ফ্রেজ এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি আমরা কিসের জন্য ওয়েট করছি, তাহলে তো এটা নাউন ফ্রেজও হতে পারে। না, প্রিপোজিশন নাউন যদি আমরা কি দিয়ে প্রশ্ন করলে হয় না, আমরা কি কেন অপেক্ষা করতেছি আপনি ওইটা দেখবেন। আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতেছি। পরের প্রশ্ন কি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কিসের জন্য অপেক্ষা করতেছেন, আপনি বলবেন কি আপনি কেন অপেক্ষা করতেছেন, আপনি বাসের জন্য অপেক্ষা করতেছেন। আনসার হচ্ছে ওইটা। আশা করি ভাইয়া বুঝতে পারছেন নাকি? প্রিপোজিশন আর নাউন জি জি দুইটা যদি
থাকে তাহলে আমরা নাউন ফ্রেজটা দাগাবো, কারণ এখানে প্রিপোজিশন সামনে আছে, তারপরে ডিটারমিনার আছে, আবার নাউন আছে। এক্ষেত্রে তো আপনি বলছিলেন দুইটা অপশনে থাকলে নাউনটা দাগাবো। আমি এটাই বলতে চাচ্ছিলাম ভাই। অবশ্যই, কিন্তু আপনি উপরে দেখেন আমার কথাটা, আমি আবার যাই এখানে একটু, সামনের স্লাইডটা আপনার যখন দিয়ে দিব তখন একটু পড়বেন, হ্যাঁ। এইখানে আপনি দেখেন, এইখানে জাস্ট একটু চোখ বুলান আপনি, দেখেন যখন প্রিপোজিশন ফ্রেজের আগে নাউন থাকে তখন নাউন ফ্রেজ হবে। যেমন এই যে বার্ডস অফ এ ফ্লক টুগেদার, দেখতে পাচ্ছেন আপু, এটার আগে নাউন আছে তাই এটা নাউন, কিন্তু উপরে দেখেন ইন দা রুম, এর আগে কোনো নাউন নাই, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে তাই এটা প্রিপোজিশন ফ্রেজ। জাস্ট একটু চোখ বুলালে আপনারা পেরে যাবেন, আশা করি বুঝতে পারছেন আপু, নাকি জি ভাই। ক্লিয়ার? আবার বলতে হবে? জি ওকে ফাইন, না আমি ভাই। আবার বলবো, টেনশন নাই, আমরা একটু শেষ করি, শেষ, জি জি, একটু শেষ করে, শেষ করার পরে আমি কোয়েশ্চেন গুলো নিচ্ছি আপনাদের। আচ্ছা, আমরা মনে হয় এটা বলেছিলাম 5 নাম্বারটা, 5 নাম্বারটা একটু পরে আসতেছি, দ্যাটের নিয়ম, এটা একটু পরে আসবো, এটাও একটু পরে আসবো, দ্যাটের নিয়মটা পরে আসবো। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটু পরে। এটা দেখেন, লুক বিফোর ইউ লিভ, এটা কি হবে আপু? ভাইয়ারা একটু বলেন, লুক বিফোর ইউ লিভ। অ্যাডভার্ব ক্লজ, সবাই দেখতে পাচ্ছেন 8 নাম্বারটা, লুক বিফোর ইউ লিভ, এটা কি হবে? নাউন ক্লজ, নাউন অ্যাডভার্ব ফ্রেজ অর ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ? সরি, অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ বলেন কোনটা হবে? অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, একজন সুন্দর বলেছেন, কেন এটা অ্যাডভার্ব ক্লজ একটু বলেন তো। কখন কখন দেখবো সেটা জিজ্ঞেস লুক করা বিফোর হয়েছে। ইউ লিভ, আপনি যখন ত্যাগ করবেন তখন সামনের দিকে দেখবেন, কেন দেখবেন, কেন দিয়ে প্রশ্ন করলে আনসার পাওয়া যাচ্ছে, এই কারণে এটা অ্যাডভার্ব ক্লজ। এখন দেখেন 38তম বিসিএস এ আসছে, এটা স্ট্রাইক হোয়াইল দা আয়রন ইজ হট, দেখেন তো এটার আনসার কি হবে? ভাই অ্যাডভার্ব। সরি, আমি একটু ডিসকানেক্ট হয়েছিলাম, সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স প্লিজ। শোনা যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ। আমরা ছিলাম 9 নাম্বারে, একটু কেউ বলেন এটার আনসার কি হবে? 38তম বিসিএস এ এসেছে, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটার আনসার কি হবে? ভাই অ্যাডভার্ব। বাংলাটি কি হবে এটা? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর এই দুইটাই আছে আনসার। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, বাংলা কি এটার? যখন গরম থাকে তখন স্ট্রাইক করো, তার মানে এখানে কিভাবে প্রশ্ন করবেন আপনি, একটু কেউ বলেন। কখন? কতক্ষণ যাবত স্ট্রাইক করব? শোনা যাচ্ছে না। কখন স্ট্রাইক করব? যখন আয়রন ইজ হট। সরি, আবার আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এখন কথা শোনা যাচ্ছে? তো নেট ইস্যু, শোনা যাচ্ছে কথা? শেষের জি দিকে ভাই, ক্লাস, শোনা যাচ্ছে। ওকে। তাহলে এই যে আমরা যে বললাম স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এখানে প্রশ্নটা কি হবে? কখন কতক্ষণ স্ট্রাইক? পর্যন্ত স্ট্রাইক ভেরি করব? ভেরি গুড, কখন, যখন আয়রনটা হট হয়, কখন দ্বারা প্রশ্ন করলে, মানে হোয়েন, হোয়াই, হাউ, এটা দ্বারা কোয়েশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। একদম সুন্দর, বুঝতে পারছেন, তার মানে 38তম বিসিএস এর একটা প্রশ্ন আপনারা পেরে গেছেন। এখন আমরা
দ্যাট এর প্রশ্নগুলো আসে, যেটা দিয়ে অনেক ক্ষেত্রে পেঁচায়, এটা অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কখন প্রযোজ্য হবে? যখন প্রশ্নটা দ্যাট দিয়ে শুরু হবে। এটা এই ইদানিং কালে অনেক বেশি আসতেছে। আমি আবার বলি, এটা আগের কোনো নিয়ম দিয়ে মিলালে হবে না। কি বললাম? আগের কোনো নিয়ম দিয়ে মিলালে হবে না, এটা শুধু দ্যাট এর ক্ষেত্রে প্রযোজ্য। সেন্টেন্সটা যদি দ্যাট দিয়ে শুরু হয়। এতক্ষণ আমরা শুনেছি যে নাউন হচ্ছে কি, কাকে, কাকে বা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হচ্ছে নাউন। সেন্টেন্সের আন্ডারলাইনের আগে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ভার্বকে যদি হোয়াই, হোয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই সেটা অ্যাডভার্ব। কিন্তু এই ক্ষেত্রে কিচ্ছু মিলানো যাবে না। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে দ্যাট দ্বারা শুরু হয়েছে, দ্যাট দ্বারা শুরু হলেই আমাদের কাহিনী উল্টা হয়ে যায়। সেটা কি? দ্যাট দ্বারা যদি শুরু হয় তাহলে কাহিনী আমাদের উল্টা হয়ে যায়। দ্যাটের একটা নিয়ম আছে ভাইয়া। দ্যাটের নিয়মটা কি? আচ্ছা, কেউ আমাকে এই 46তম এই প্রশ্নটার উত্তর বলতে পারবেন? আগে দেখি কেউ বলতে পারেন কিনা। সবাই তো মনে হয় কোশ্চেন সলভ করছেন। এটার আনসারটা কেউ বলতে পারবেন? পরে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ভেরি গুড, অ্যাডজেক্টিভ ক্লজ। এটা আমার এতক্ষণ যে ক্লাস করছেন আপনি ভাই, এটা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অ্যাডজেক্টিভ ক্লজ বলছেন, আমি অনেক খুশি হয়েছি, কারণ আপনি ক্লাসটা করেছেন এবং বুঝতে পারছেন। ঠিক আছে, যে আমি এতক্ষণ বলেছি যে আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে যদি নাউন থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং আপনার উত্তর সঠিক। কিন্তু এখানে আমি বলছি দ্যাট এর নিয়ম আলাদা। দ্যাট এর নিয়মের ক্ষেত্রে ওই নিয়ম, তিনটা নিয়ম মিলালে হবে না। দ্যাট এর ক্ষেত্রে সেন্টেন্স যদি দ্যাট দ্বারা শুরু হয় তাহলে নিয়মটা চেঞ্জ হবে। কি বললাম? যদি সেন্টেন্সটা দ্যাট দ্বারা শুরু হয় তাহলে নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি দ্যাট দ্বারা শুরু হয় তাহলে আমরা কোশ্চেন যদি করি, দেখেন আমি এখানে লিখে দিয়েছি, দ্যাট এর আগে যদি নাউন থাকে তাহলে ওই নাউনকে যদি হোয়াট ইজ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কি বললাম? দ্যাট এর আগে যদি নাউন থাকে, ওই নাউনকে যদি হোয়াট ইজ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে তার নাউন ক্লজ। কি বললাম ভাইয়া? দ্যাট দ্যাট দ্বারা যদি থাকে, হ্যাঁ ভেরি গুড, দ্যাট দ্বারা শুরু হবে, এর আগে নাউন আছে, সবাই এটাকে অ্যাডজেক্টিভ দেখাবে। কিন্তু আপনি যদি হোয়াট দ্বারা কোশ্চেন করলে, হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে উত্তর পান তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। যেমন দেখি আমরা এখানে চলে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে সবার লাস্টে, his dream that he will be a BCS cadre finally came true। দেখেন তো, তাহলে আমরা এটাকে কি হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে কি আনসার পাওয়া যায় না? হোয়াট ইজ হিজ ড্রিম বলেন তো? হোয়াট ইজ হিজ ড্রিম? বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। একদম সঠিক ভাই। তাহলে হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে কি এখানে আমি আনসার পেলাম না পেলাম না? জি ভাই, হোয়াট ইজ পেলাম। দ্বারা কোশ্চেন করলে পেলাম, তার মানে এখানে কি নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে? বলেন তো? নাও ক্লোজ হবে ভাই। একদম সুন্দর। দেখছেন, এই যে নাউন ক্লজ। ব্যতিক্রম নিয়ম গুলা পরীক্ষার মধ্যে বেশি আসে, এটা 46তম বিসিএস এ আসছে। এখন আমরা আরো যাই, আরো এক দুইটা কোশ্চেন আছে এখানে, এটা বলি আমরা ক্লাস শেষ করে দিব আজকে। দেখেন এখানে, দা রুল that people shall not enter the room must be obeyed। বলেন তো এটা কি হবে? অ্যাডজেক্টিভ অর নাউন? আগে এটা বলেন, তাহলেই হয়ে যাবে। 5 নাম্বার প্রশ্ন, the rule ভাই that, এটা তো নাউন ক্লোজ। ওকে ভেরি গুড। কিভাবে বুঝলেন আপনি এটা নাউন ক্লজ? বলেন তো। রুলটা বলেছে যে পিপল শাল নট এন্টার দ্য রুম। হ্যাঁ, এখন হোয়াট ইজ দ্য রুল? বলেন তো, হোয়াট ইজ দ্য রুল? প্রশ্ন করলে আপনি উত্তর পান না যে পিপল শ্যাল নট এন্টার দ্য রুম, এটাই তো রুল। তাহলে হোয়াট ইজ দ্য রুল কোশ্চেন করলে কি আপনি আনসার পাচ্ছেন না পাচ্ছেন না? পাচ্ছি ভাইয়া। তার মানে এটা নাউন। তার মানে এই নিয়মটা শুধুমাত্র প্রযোজ্য হবে যদি দ্যাট দ্বারা শুরু হয়, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি কি বুঝতে পেরেছি না পেরেছি না? বলেন তো, বুঝতে পেরেছি? আমি আবার বলি, দ্যাট দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয়, দ্যাট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আগে কোনো নিয়ম প্রযোজ্য না। যদি আমরা দ্যাট কে কোশ্চেন করি হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে যদি আনসার পাই তাহলে সেটা কি হবে? নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছি, নাকি? বুঝেছি না বুঝেছি না? হোয়াট ইজ দি অ্যান্সার না পাইলে অ্যাডজেক্টিভ। অবশ্যই আগের নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, হোয়াট ইজ দ্বারা কোশ্চেন না পেলে আগের নিয়ম প্রযোজ্য, কোনো সমস্যা নেই। তার মানে আমরা যদি এখন সামারিতে আসি, এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা বলে দিই যেহেতু আমি এখানে লিখেছি। দেখেন লাস্টে আবার দ্যাট এর আগে যদি নাউন থাকে, দেখেন এখানে ওই নাউন যদি সো দ্যাট অর্থে ব্যবহৃত হয়
তাহলে সেটা অ্যাডভার্বিয়াল। এইটা হচ্ছে আরেকটা ব্যতিক্রম। কি বললাম? দ্যাট দ্বারা শুরু হতে হবে। দ্যাট দ্বারা শুরু হলে যদি হোয়াট ইজ দ্বারা প্রশ্ন করি তাহলে নাউন ক্লজ। আবার দ্যাট দ্বারা যদি শুরু হয় এবং যদি সো দ্যাট অর্থে ব্যবহৃত হয় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি একটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই 6 নাম্বার উদাহরণটা বলেন তো, হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইউ শাউট সো লাউডলি। দেখেন তো এটা দ্যাট দ্বারা শুরু হয়েছে না হয়েছে না? দ্যাট দ্বারা শুরু হয়েছে না হয়েছে না? শুরু হয়েছে। এখন দেখেন এখানে হোয়াট ইজ দ্য ম্যাটার, এটা কিন্তু হোয়াট দেওয়াই আছে, সো এখানে আলাদাভাবে দেওয়ার দরকার নেই। কিন্তু দ্যাট ইউ শাউট সো লাউডলি, এখানে কি দেখেন দা হোয়াট ইজ দ্য ম্যাটার সো দ্যাট ইউ শাউট সো লাউডলি, মিলে না মিলে না? দ্যাট এর বদলে আপনি সো দ্যাট বসায় দেখেন তো মিলে না মিলে না? হোয়াট ইজ দ্য ম্যাটার সো দ্যাট ইউ শাউট সো লাউডলি, সো দ্যাট বসালে কি মিলে না মিলে না? মিলে? হোয়াট ইজ দ্য ম্যাটার সো দ্যাট জি ইউ ভাই, শাউট সো মিলতেছে। লাউডলি, তার মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? না বসাইলে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, ভেরি গুড। আশা করি বুঝতে পারছেন। নাউন এখানে না বুঝলেও চলবে, আপনার মেইন প্রবলেমটা করবে হচ্ছে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আগে বুঝে নেন এইটা কি আপনি অ্যাডজেক্টিভ দাগাবেন না দাগাবেন না। দেখেন that আছে, তার মানে অ্যাডজেক্টিভ হবে না, Sure. বাকি সব নাউন বা অ্যাডভার্ব, এই দুইটা করবেন তাতেই হয়ে যাবে। প্রশ্নের মধ্যে নাউন নাও থাকতে পারে, অ্যাডভার্বই থাকতে পারে, সেটা বলো। দ্যাট আছে, সো এটা অ্যাডজেক্টিভের দিকে যাবে না। তাইলে আমি সামারি করি, ভার্বকে যদি কি বা কাকে বা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে কি হবে? নাউন ফ্রেজ। নাউন। একটা আন্ডারলাইনকৃত সেন্টেন্সের আগে যদি নাউন থাকে তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। ভার্বকে যদি হোয়াই, হোয়েন, হাউ দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে কি? অ্যাডভার্ব। ভেরি গুড। আর একটা স্পেশাল নিয়ম বলেছি, সেটা দ্যাট। দ্যাট দ্বারা যদি শুরু হয় আপনি সতর্ক হয়ে যাবেন, আপনি আগেই দাগাবেন না। দ্যাট কে যদি হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে উত্তর পাই নাউন, দ্যাট কে যদি সো দ্যাট বসিয়ে উত্তর পেয়ে যাই তাহলে সেটা অ্যাডভার্ব। শেষ। আর প্রিপোজিশন ফ্রেজ আমি বা ক্লজ বলেছি। প্রিপোজিশন ফ্রেজ বা ক্লজ কখন বলবো? যখন একটা প্রিপোজিশন দ্বারা শুরু হবে তখন সেটা প্রিপোজিশন ফ্রেজ অথবা ক্লজ। আবার এটা যদি আমরা অন্যান্য কোনো কিছুর মতো কাজ করে, যেমন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটা দাগাবো, আমরা প্রিপোজিশন দাগাবো না। এই হচ্ছে কি মুদ্রা কথা। শেষ। আর জিরান্ড এবং ইনফিনিটি, সরি, জিরান্ড এবং ইনফিনিটি এটা তো বুঝতে পারছি। জিরান্ড এবং পার্টিসিপল ফ্রেজ কিভাবে বুঝবো একটু বলেন তো? জিরান্ড ও ভি প্লাস আইএনজি, পার্টিসিপল হচ্ছে ভি প্লাস আইএনজি, তাহলে জিরান্ড অথবা পার্টিসিপল কিভাবে বুঝবো? আর পার্টিসিপল কে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। ভেরি গুড। জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে, পার্টিসিপলকে করা যাবে না। প্রশ্নের মধ্যে জিরান্ড অথবা নাউন যদি থাকে আপনি কোনটা দাগাবেন, জিরান্ড না নাউন? নাউন। নাউন। একদম সুন্দর। আজকের ক্লাস কেমন হয়েছে ভাইয়া? এই পর্যন্তই ছিল প্রেজেন্টেশন। আপনাদের কেমন লেগেছে? মোটামুটি বোঝাতে পেরেছি না পেরেছি না ভাইয়া? ভাই অনেক ভালো ছিল। থ্যাংক ইউ আপু। অন্যরা একটু বলেন প্লিজ, কেমন হয়েছে আজকের ক্লাস? ভাইয়া জি ভাইয়া। 6 নাম্বারটা আরেকবার বোঝায় দেন। জি জি ওই জি সোদের জি। সোদেটের অবশ্যই নিয়মটা। ভাইয়া, অবশ্যই 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 ভাইয়া। থ্যাংক ইউ। কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি দেখেন তো 6 নাম্বারটার মধ্যে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইউ শাউট সো লাউডলি। দেখেন এখানে দ্যাট আছে, তার মানে আপনি এখানে অ্যাডজেক্টিভ দাগাবেন না দাগাবেন না? প্রথম কথা বলেন। আমি তো আপনাকে শিখিয়েছি যে আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সের আগে যদি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু দ্যাট দ্বারা শুরু হলে আপনি দাগাবেন না। তাহলে আপনি কি অ্যাডজেক্টিভ দাগাবেন না দাগাবেন না আগে সেটা বলেন। দাগাবেন না, বাস। তার মানে এখানে নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এখন আমরা নাউন বলছি যেটাকে আমরা হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে উত্তর পাই, ঠিক আছে? তাহলে সেটা নাউন। এখানে আপনি দেখেন তো হোয়াট ইজ দ্য ম্যাটার, এখানে কি হোয়াট ইজ দ্য ম্যাটার মানে বিষয়টা কি, এটার উত্তর কি আন্ডারলাইন কিন্তু সেন্টেন্সে আছে। আমি বলতে পারি যে ম্যাটারটা ছিল তুমি অনেক রাগ করেছো, তার মানে এখানে আনসার আছে। কিন্তু কি জন্য তুমি রাগ করেছো
কি ম্যাটারটা কি ছিল যার জন্য তুমি এত রাগ করেছো? তাইলে কি এখানে হোয়াট ইজ এর আনসার আছে? হোয়াট ইজ মানে কি, কিন্তু শাউট সো লাউডলি মানে কেমনে, কেন তুমি শাউট করেছো, এটার আনসার আছে। কিসের আনসার আছে? হোয়াট ইজ এর আনসার আছে? দেখেন তো, হোয়াট ইজ দা ম্যাটারের আনসার কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না? হোয়াট ইজ দ্বারাও আপনি কোশ্চেন করবেন এখানে, যে বলছে দা ম্যাটার, হোয়াট ইজ দা ম্যাটার। দেখেন তো এখানে ম্যাটার সম্পর্কে কি কিছু বলা আছে? ম্যাটার কি, এখানে কাউকে খুন করছে, কাউকে মারছে, কাউকে রাগ করছে, কিছু কি বলা আছে এখানে? ম্যাটারটা কি সম্পর্কে আপনি না জানতে ভাই, পারছেন? দেওয়া নেই। আন্ডারলাইনকৃত ওয়ার্ডের মধ্যে যদি ম্যাটার সম্পর্কে কিছু বলা না থাকে তাহলে তো এটা নাউন না। তাহলে আপনি সেকেন্ড স্টেজে যাবেন, তাহলে বলেন হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইউ লাউড শাউট সো লাউডলি। এখন আপনি সো দ্যাট, আর দ্যাট এর আরেকটা নিয়ম আছে সেটা সো দ্যাট। এখন আপনি মিলান হোয়াট ইজ দ্য ম্যাটার সো দ্যাট ইউ শাউট সো লাউডলি। সো দ্যাট মানে কি, কেন, কেন মানে এইভাবে আনসার বুঝো। হোয়াট ইজ দ্য ম্যাটার সো দ্যাট ইউ শাউট সো লাউডলি, দেখেন মিলে যাচ্ছে, তার মানে এটা অ্যাডভার্ব। আপনি যদি সো দ্যাট এর নিয়মও মনে না থাকে, অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারছেন যে হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করলে এখানে আনসার হয় না, তার মানে এখানে সো দ্যাট আপনি বসাবেন। মানে প্রথমে আমি দ্যাট দ্বারা যদি প্রশ্ন থাকে তাহলে হোয়াট ইজ দ্বারা কোশ্চেন করবো, হোয়াট ইজ দ্বারা কোশ্চেন যদি আনসার না পাওয়া যায় তাহলে সো দ্যাট বসাবো, সো দ্যাট দিয়ে মিলে গেলে একবার বসে দিব, শেষ। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া বুঝতে ভাইয়া পারছি জিনিস? জি 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 জি। ভাইয়া সব তো বুঝলাম, এখন কথা হলো যেমন কনফিউশন তো হয়ে যাবে তখন। সাপোজ এটা আমি তো বুঝতে পারলাম অ্যাডভার্বিয়াল ক্লজ, তো আবার ওকে। ফ্রেজও অপশনে, তো তখন তো আর হ্যাঁ কনফিউজ করবে যে ক্লজটা আপু, আপনি মনে হয় একটু লেটে জয়েন করেছিলেন। যারা আগে জয়েন করেছিলেন তারা একটু আমাকে বলেন তো যে আমরা ফ্রেজ বা ক্লজ কিভাবে চিনবো, প্রথমে যেটা আমি বলেছি। ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, ভেরি গুড। ফ্রেজে ফ্রেজে নন থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে বা ভার্ব নাও থাকতে পারে। নাও থাকতে পারে। এখন দেখেন তো এখানে আমাদের কি কোনো ফাইনাইট ভার্ব আছে না নাই? মানে 6 নাম্বারটা হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইউ শাউট সো লাউডলি, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে না নাই? আমি বলেছি ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে আমরা এটা টেন্স পরিবর্তন করতে পারবো, অথবা পার্সন চেঞ্জ করলে এস বাই এস যোগ হবে। আপনি দেখেন তো দ্যাট ইউ শাউট সো লাউডলি, আমরা যদি এখানে বলি এটা কি টেন্সে আছে? আন্ডারলাইন কি তো ওয়ার্ডটা? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ভেরি গুড। ইনডিফিনিট এটা কি পাস্টে করা যায় না যায় না ভাইয়া? যাবে। তার মানে তো এটা ফাইনাইট ভার্ব, আমি তো টেন্স চেঞ্জ করতে পেরেছি, প্রেজেন্ট ছিল পাস্ট করতে পেরেছি। অথবা আপনি জেন্ডার চেঞ্জ করেন, হি ইউ না দিয়ে যদি এখানে আমি হি দেই তাহলে কি শাউট হবে না শাউট হবে? শাউটস। তার মানে তো ভাইয়া এখানে আমি টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারছি, জেন্ডার অনুযায়ী চেঞ্জ করতে পারছি, তাহলে এটা ফাইনাইট ও নন ফাইনাইট? ফাইনাইট। আর ফাইনাইট হলে কি এটা ফ্রেজ অর ক্লজ? ক্লজ। ক্লোজ। আপনার কাছে তো আমাকে জিজ্ঞেস করা লাগে, আপনিই তো পারেন, আপনারাই তো পারেন। তাহলে এখন এটা দেখেন, এটা ফ্রেজ না ক্লজ? এটা তো আমি বলেই দিছি ফ্রেজ, এখানে তো আনসারই নেই। তারপরে বলেন এটা কি ফ্রেজ, কে হলে কেন ফ্রেজ? 2 নাম্বারটা আই এম গ্ল্যাড টু হিয়ার দ্য নিউজ, বুঝে বলবেন এটা ফ্রেজ, কিন্তু কেন ফ্রেজ একটু বুঝে বলেন। নন ফাইনাইটের মধ্যে কোন 3টা কথা বলেছিলাম আমি, কেউ বলতে পারবেন? ইনফিনিটিভ, প্রেজেন্ট একদম পার্টিসিপল, পাস্ট বাহ, পার্টিসিপল। আর লাগবে না, থ্যাংক ইউ। দেখেন তো এখানে ইনফিনিটিভ আছে কিনা, আছে। তার মানে এটা ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। উপরেরটা দেখেন আই ওয়ান্ট টু হেল্প ইউ, এখানে কি ইনফিনিটিভ আছে না নাই? আছে। তার মানে এটা নন ফাইনাইট, তার মানে এটা ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। বাস। এখন এটা দেখেন, এখানে এটা দেখেন দ্য কার ran with great speed, এখন বলেন দ্য কার ran with a great speed, এখানে কি কোনো ভার্ব আছে? আন্ডারলাইন কৃত ওয়ার্ডের মধ্যে, ইয়ের মধ্যে দেখেন সেন্টেন্সে কোনো ভার্ব আছে? না। তার মানে আমি বলেছি ক্লজ থাকতে হলে সেখানে অবশ্যই ভার্ব মানে ফাইনাইট ভার্ব থাকতে হবে, কিন্তু ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, ভার্বই নাও থাকতে পারে। তাহলে এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা কি ফ্রেজ অর ক্লজ? ফ্রেজ। বাস, একদম সুন্দর। তাহলে বলেন, আমি মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পেরেছি নাকি? জি ভাইয়া, ক্লাস কি মোটামুটি বোধগম্য ভাইয়া ছিল? নাম্বার 7 এর আনসারটা কি হবে? নাউন ক্লজ না? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, একটু বলেন তো আনসার, আপনারাই বলেন। হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করলে আনসার হয়? হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করলে কি আনসার হয়? না। না। হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করলে আনসার হয়, সো দ্যাট দিয়ে কোশ্চেন করলে আনসার হয়? বলেন, সো দ্যাট দিয়ে কোশ্চেন করলে আনসার হয়?
আমি তো মনে হচ্ছে আনসার হয় না। তার মানে না নর্মাল ভাই, নিয়মে আপনি যান। জি, তার মানে নর্মাল নিয়মে আপনি যান। নর্মাল নিয়মে গেলে দ্যাট এর আগে অল আছে। অল হচ্ছে গিয়ে নাউন বা প্রোনাউন, আপনি যেটাই বলেন। তার মানে দ্যাট এর আগে এখানে কিন্তু অল কিন্তু নাউন, এটা নাউন ক্লাসে আরো ক্লিয়ার করব। তার মানে এখানে আপনি যেহেতু হোয়াট ইজ দিয়ে মিলে নাই, সো দ্যাট দিয়ে মিলে নাই, তাহলে আনসার কি হবে? অ্যাডজেক্টিভ। বাস, দ্যাট এর নিয়ম এটাই। হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করবেন, আনসার মিললে নাউন। সো দ্যাট দিয়ে যদি মিলাতে পারেন আপনার অ্যাডভার্ব, আর যদি না মিলে তাহলে তো বাকিটা নিয়ে বুঝতে পারবেন, মিলাতে পারবেন, মানে অপশন আপনি বাদ দিয়ে আসতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি নাকি? জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার? আমি কিন্তু একদম বিসিএস এর কোশ্চেন সহ ধরে ধরে কিভাবে কতটুকু আসা যায় গুরুত্বপূর্ণ এক্সাম্পল সহ ভাইয়া বুঝিয়েছি। বুঝিনি, এটা ক্লাসটা কি? একটু আরেকবার। জি ভাইয়া, বুঝি নাই, আবার বলেন। ভাইয়া এটা 7টা একটু আরেকবার। সেভেনটা আরেকবার। ভাইয়া বলেন তো, এখানে হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করলে কি মিলে? হোয়াট ইজ, হোয়াট ইজ অল রে আপনি হোয়াট ইজ দিয়ে কোশ্চেন করলে মিলে? হোয়াট ইজ অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এরকম কি হয়? হোয়াট ইজ অল, এরকম কি হয়? না, হয় না। আর তারপর সো দ্যাট দিয়ে কোশ্চেন করেন তো, অল সো দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটাও কি হয়? না, তার মানে এটা আনসার বুঝতেই পারছেন কি হবে। এটা অপশন দিয়ে বাদ দেন। অল কিন্তু এখানে নাউন, তার মানে দ্যাট এর আগে নাউন আছে, নাউন থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। এটা অল যে নাউন এটা এখন বুঝবেন না আপু, এটা যখন পার্টস অফ স্পিচ ক্লাস নিব, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তখন আপনার বুঝাই দিতে পারবো যে অল এখানে কিন্তু প্রোনাউন না, অল এখানে নাউন। আশা করি এইটুকু বুঝতে পারছেন। আপনি আপাতত বাদ দিয়ে দিয়ে দিতে পারলেই হবে যে এটা নাউন হবে না, এটা অ্যাডভার্ব হবে না, তার মানে এটা অ্যাডজেক্টিভ। এইটুকু বুঝতে আজকে ক্লাস হয়েছে, আপনি বুঝতে পারছেন। ওকে, আর কোনো এটা কি কোশ্চেন? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ? জি, আর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে কি ক্লাস শেষ করে দিব আজকে? কোশ্চেন না থাকলে আশা করি শেষ করা যাবে। হ্যালো, ঠিক আছে, তাহলে কি ক্লাস শেষ করে দিই নাকি? জি, জি ভাইয়া বলেন। ভাইয়া আমরা তো হচ্ছে যে ফাইনাইট যেগুলো, ইনফিনিটিভ যেগুলো, তারপরে হচ্ছে জিরান্ড যেগুলো, এগুলো থাকলে মানে অপশনে যদি দুটো থাকে, জিরান্ড ক্লোজ, জিরান্ড ফ্রেজ আর হচ্ছে নাউন ফ্রেজ, সেক্ষেত্রে আমরা নাউন জি ফ্রেজ আনসার দিব। জি জি, হান্ড্রেড প্রিপোজিশনাল পার্সেন্ট। ফ্রেজের ক্ষেত্রে কি এরকম হবে, নাকি শুধু জি 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 প্রিপোজিশনাল জি, ফ্রেজই হবে? প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে এরকম হবে। আপনি পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যেগুলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটার গুরুত্বটাই বেশি দিবেন আপনি ফ্রেজ এন্ড ক্লজ এর মধ্যে। এগুলো যদি মিলে যায় সেক্ষেত্রে আপনি ওইটা আনসার করবেন, আর যদি প্রিপোজিশন ছাড়া অন্য কোনোটা মিলে না তাহলে আপনি প্রিপোজিশনই দিবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস কি মোটামুটি হয়েছে না হয়েছে না একটু বলেন। ভালো হয়েছে। জি, ভালো হয়েছে? হয়েছে। আশা করি এই নিয়মগুলো, স্লাইড গুলো যদি পেয়ে যান এবং ক্লাসটা যদি করেন তাহলে আশা করি 1 নাম্বার শিওর কমন। 46-এ আরো বেশি এসেছিল, মানে ফ্রেজ থেকে একাধিক কোশ্চেন আসে। আশা করি সবাই পারবেন। কি সবার জন্য চলবে? অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ, তাহলে ক্লাস শেষ করে দিই, ঠিক আছে? জি। আচ্ছা, ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।